নমস্কার বন্ধুরা, ক্যালকাটা ডায়ালগসের মনোজ দাস বলছি। গত 22শে এপ্রিল এসএসসি দুর্নীতি মামলায় 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায়। এই বাতিল হয়ে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি আদালত কিনে নিয়েছে, কিনে নিয়ে যা খুশি তাই করে যাচ্ছে। মনে আছে তো কথাটা? তিনি একথা বলেছিলেন বটে, তবে আদালতে মুখ্যমন্ত্রী মহোদয়ার বিক্রম যে খুব একটা কম নেই, সেটাও কিন্তু এবার একটা টাটকা ঘটনা সেটা প্রমাণ করে দিল। বিজেপির কিনে নেওয়া আদালত বলতে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের কথা, আর তার নিজের বিক্রমও যে কোর্টের জন্যে, সেটা হচ্ছে দিল্লির সুপ্রিম কোর্ট। যে কোর্টে তার কথা খুব চলে বলে পাবলিকের একটা ধারণা পাকা হয়ে গেছে। সে ধারণা সত্যি না মিথ্যে সেটা বলার ক্ষমতা আমার নেই, তবে যে হারে কলকাতা হাইকোর্টের রায়, যেসব রায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পর পাইকারি হারে রাজ্য সরকারের পক্ষে স্টে হয়ে যাচ্ছে কিংবা বিলম্বিত লয়ে চলা শুরু হচ্ছে, তাতে একটা পাবলিক পারসেপশন কিন্তু তৈরি হয়ে গেছে। আর সেই পারসেপশনের জননী কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং। অতি সম্প্রতি তিনি আবার দেখালেন তার বিক্রম। কোন ব্যাপারে তিনি দেখালেন তার এই বিক্রম? কলকাতা হাইকোর্টে 9 জন অ্যাডিশনাল জাজ, যাদের জজগিরি এখনো পাকা হয়নি, অর্থাৎ যারা এখনো সেই অর্থে বলা যায় প্রবেশনে আছেন, সেই তাদের পাকা করার জন্য কলকাতা হাইকোর্টের কলেজিয়াম তারা সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কাছে একটি নোট পাঠিয়েছিল, রেকমেন্ডেশন। সেই রেকমেন্ডেশনের পুরোটাই কিন্তু কাঁচিয়ে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ 9 জনের চাকরি পাকা হতে দিলেন না। কেন? কি তার পেছনে আছে? কেন বলছি কথা সেটা বলবো, তবে তার আগে যে কথাগুলো প্রতিদিন আলোচনার আগে আমরা শুরুতে করে থাকি সেই কথাটি বলবো। যারা আমাদের এই চ্যানেল দেখছেন তারা ক্যালকাটা ডায়ালগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা লাইক দিন, কমেন্ট করুন এবং আপনাদের পরিচিত জনদের কাছে এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করুন। এবার আসি আলোচনায়। প্রথমে বলি, এই 9 জন অ্যাডিশনাল জাজের ওপরে কেন রাগ হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর, আমাদের ম্যাডামের? এই 9 জনের সবাই কলকাতা হাইকোর্টের কোনো না কোনো বিচারপতির সঙ্গে তারা ডিভিশন বেঞ্চে রয়েছেন, এবং এই সব ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের যত মামলা হয় তার মোটামুটি সব মামলাই বলা যায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় এসে যায়। তার জন্যে সেটাই স্বাভাবিক, কারণ এই রাজ্যের সরকারের তারা তো দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে। দুর্নীতির পাহাড়ে বসে সুনীতির দাবি করা, এটা সরলমনা পাবলিকের কাছে এটা দিলে তারা একটা খেতে পারে তারা, কিন্তু হাইকোর্টের বিচারপতিরা তো তা খাবেন না। আর অস্থায়ী বিচারপতি হিসেবে মোহাম্মদ সব্বর রাশিদি, তিনি তো একেবারে ভীমরুলের চাকে ঢিল মেরে দিয়েছেন। যে এসএসসি মামলায় চাকরি গেছে 25,753 জনের, সেই রায় দিয়েছেন যে 2 জন, তাদের একজন হলেন এই বিচারপতি
এই অ্যাডিশনাল জাজ, তিনি বিচারপতি রাশিদি সাহেব। দেবাংশু বসাক, বিচারপতি দেবাংশু বসাকের সঙ্গে যে ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় দিয়েছিল তার অন্যতম তিনি। সুতরাং রাগ আমাদের মাননীয়াত্ম হতেই পারে। বাজারে একটা কথা খুব চলছে, সেটা হলো কয়েকদিন আগে কলকাতায় একটি প্রোগ্রামে এসেছিলেন আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড় সাহেব। প্রোগ্রামে হাজির ছিলেন আমাদের মুখ্যমন্ত্রীও। প্রোগ্রাম যখন চলছে তখন মঞ্চে দাঁড়িয়ে বেশ কিছু সময় ধরে দুজনে কথাবার্তা চালিয়েছেন। খুব গভীর গোপন বিষয়ের কথা যে চলছে সেটা কিন্তু দুজনের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল। সে কথা কি এই অ্যাডিশনাল জাজদের ভবিতব্য নিয়ে চলছিল? কেবল ওরা দুজন সেটা জানেন, আর জানেন ঈশ্বর। কিন্তু গন্ধটা যে সন্দেহজনক সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জবাবি নোট দেখে মনে হচ্ছে। এমন পাইকারি হারে পুরো ক্লাস সমেত ফেল করিয়ে দেয়া। আগে হ্যাঁ, এটা ফেল করানোর মতনই ব্যাপার। সেই ফেল করিয়ে দেওয়া, ফেল করা, অ্যাডিশনাল জাজদের ফেল করা বা ফেল করানো, যেটাই হোক, এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না। দেশের প্রাচীনতম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। আবার বলি প্রাচীনতম। এদেশের সবার আগে যে হাইকোর্ট তৈরি হয়েছিল সেটা কলকাতা হাইকোর্ট। সেখানকার অ্যাডিশনাল জাজদের এমন পাইকারি হারে ফেল করা বা করানো, সে শুধু যে কলকাতার পক্ষে অপমানজনক নয়, এই অপমান কিন্তু দিল্লির সুপ্রিম কোর্টের কলেজিয়াম এবং তার প্রধান বিচারপতির ওপরেও বর্তায়। কেননা এই সমস্ত বিচারকদের চাকরি শুরুতে যখন করেছিলেন তারা, তাদের চয়ন প্রক্রিয়া চয়ন করেছিলেন ওই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তারাই। সেদিনের পাশ করা ছাত্ররা এমন ক্লাস শুদ্ধ ফেল করলে ছাত্রের চেয়ে মাস্টারের বদনাম এবং দোষ কিন্তু বেশি হয়। প্রশ্ন তখন ওঠে যে সত্যি এটা ফেল নাকি ফেল করানো হয়েছে। গল্পে শুনেছি ছাত্রের বাপের ওপর রাগ, আর সেই রাগের ঝাল মেটাতে মাস্টার মশাইদের কেউ কেউ নাকি ছাত্রকে ফেল করান। এটা আগেও হতো, গল্প টল্প এসব অনেক শুনেছি। তেমন কিছু না, হয়তো হয়নি তো এখানে। আবার বলি, গন্ধটা কিন্তু খুব সন্দেহজনক। এবার বলি ঘটনার বিষয়ে। গত 24শে জুলাই ক্যালকাটা হাইকোর্টের 9 জন অস্থায়ী বিচারক বা অ্যাডিশনাল জাজ, তাদের স্থায়ী করার জন্য হাইকোর্ট কলেজিয়াম যে সুপারিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, সেই সুপারিশ বাতিল করে সেই অস্থায়ী বিচারপতিদের প্রবেশন পিরিয়ডের মেয়াদ আরো 1 বছর বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। অর্থাৎ যেমন ফেল করলে আর 1 বছর ক্লাসে থাকতে হয়, ঠিক অনেকটা সেই রকমই ব্যাপার। অর্থাৎ তাদের স্থায়ী করার বিষয়টি পুনর্বিবেচিত হবে আরো 1 বছর পর। কলকাতা হাইকোর্টের এই 9 জন বিচারপতি হলেন বিশ্বরূপ চৌধুরী, পার্থ সারথী সেন, প্রসেনজিৎ বিশ্বাস, উদয় কুমার, অজয় কুমার গুপ্ত, সুপ্রতিম ভট্টাচার্য, পার্থ সারথী চ্যাটার্জি, অপূর্ব সিনহা রায় এবং মোহাম্মদ সব্বর রাশিদি। অস্থায়ী হিসেবে তাদের কার্যকালের মেয়াদ ছিল আগামী 31শে আগস্ট পর্যন্ত। স্থায়ী না হতে পারার জন্য 1 সেপ্টেম্বর থেকে 2025 সালের, মানে এবারের 1 সেপ্টেম্বর থেকে 2025 সালের আগস্ট মাস পর্যন্ত স্থায়ী বা পার্মানেন্ট না হয়েই তাদের কাজ করতে হবে। তারপর আবার তাদের যোগ্যতার পরীক্ষা হবে, পরীক্ষা করবে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। হাইকোর্ট মহলে খোঁজ নিয়ে জানা গেল এর আগে
হাইকোর্ট কলেজিয়ামের রেকমেন্ডেশন এভাবে কখনো পুরো প্যানেল সমেত কোনোদিন খারিজ হয়ে যায়নি বা ফেরত আসেনি। এর পেছনে কি কারণ থাকতে পারে, এই আলোচনায় আমরা যাব। তবে তার আগে দেখে নেব দেশের হাইকোর্টগুলো এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কিভাবে হয়, অর্থাৎ এই যে এতক্ষণ কলেজিয়াম করলাম, এই কলেজিয়াম পদ্ধতিটি কি সেই বিষয়টি একটু দেখে নেব। দেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা নিযুক্ত হয়ে থাকেন বিচারপতিদের দ্বারাই, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কমিটি। এই পদ্ধতির নাম হচ্ছে কলেজিয়াম সিস্টেম। 1993 থেকে চালু হয়েছে এই ব্যবস্থা। হাইকোর্টের কলেজিয়ামে সেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দুজন সিনিয়র মোস্ট বিচারপতি থাকেন, আর সুপ্রিম কোর্ট কলেজিয়ামের প্রধান হন চিফ জাস্টিস এবং তার সঙ্গে আরো 4 জন সিনিয়র মোস্ট বিচারপতি। কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে, মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কথাই শুনতে চায়নি। ভাই ভাতিজাবাদ, মুখ শোকাশুকি করে জজ মনোনীত করা, এইসব নানান অভিযোগ, অর্থাৎ জজের ছেলে জজ হবে, এইসব ব্যাপার আর কি। এই জন্যই 2013 সালে পার্লামেন্টে পাশ হয়েছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন। সেই কমিশন বলেছিল বিচারপতি নিয়োগের চালু ব্যবস্থা পাল্টে দিয়ে একটা কমিশনের মাধ্যমে সেটা হবে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা হতে দেয়নি। এবারের কেসটা হলো যেমনটা প্রথমে জানিয়েছি, গত 24শে জুলাই কলকাতা হাইকোর্টে 9 জন অস্থায়ী বিচারপতির চাকরি, যাদের নামগুলো একটু আগেই করলাম, তাদের অস্থায়ী চাকরিটা স্থায়ী করবার জন্য, পাকা করবার জন্য সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশন যায়। সুপ্রিম কোর্ট প্রায় পত্রপাঠ সেটা ফেরত পাঠিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট কলেজিয়াম কি বলেছে তাদের নোটে একটু পড়ে যায়। দি সুপ্রিম কোর্ট কলেজিয়াম হ্যাজ রেকমেন্ডেড দ্য নেমস অফ such 9 persons, 9 judges, যাদের কথা বললাম সেইটা, of the High Court of Calcutta for appointment as additional judges for a fresh term of 1 year in the following terms। মানে তাদেরকে আবার দেওয়া হলো, মানেটা পরে বলছি। On 29th April 2024, the Collegium of the High Court at Calcutta unanimously recommended the additional, খেয়াল করবেন, unanimously recommended the additional judges whose names are set out above for appointment as permanent judges of that court। অর্থাৎ 29শে এপ্রিল 2024 তারিখে ক্যালকাটা হাইকোর্ট কলেজিয়াম সর্বসম্মতভাবে যে 9 জন টেম্পোরারি বা অস্থায়ী বিচারপতিদের পার্মানেন্ট বা স্থায়ী করার জন্য সুপারিশ করেছিল, তাদেরকে সুপ্রিম কোর্ট কলেজিয়াম আরো 1 বছরের জন্য অস্থায়ী পদে রেখে দিল। চিঠির পরের প্যারাগ্রাফ আছে সেই কারণের কথা। কোন কারণ? সেই কারণটা সেখানে যে ইংরেজিতে যেটা লেখা আছে তার বাংলা করলে দেখা যায়, অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের পাঠানো রেকমেন্ডেশনের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এই স্থায়ীকরণের বিষয়ে কি মতামত সেটা যুক্ত করা হয়নি। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী তার মতামত সেইটা পাঠাবেন রাজ্যপালের কাছে, রাজ্যপাল সেইটা পাঠাবেন আবার সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কাছে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী কিছু দেননি, সেই জন্যে রাজ্যপালও পাঠাতে পারেননি। এবং এই যুক্ত না করার ফলে কেন্দ্রীয় আইন মন্ত্রক তারা করলো কি, মেমোরান্ডাম অফ প্রসিজিয়ার তার 14 নম্বর ধারা মোতাবেক এই বিচারপতিদের স্থায়ী করার প্রস্তাব অনুমোদন করেছিল, পাঠিয়ে দিয়েছিল বিবেচনার জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কাছে। কি আছে এই ধারায়? আছে এই ধারায়, অর্থাৎ 14 নম্বর ধারায় লেখা আছে যে যদি মুখ্যমন্ত্রী রাজ্যপালের মতামত নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে তাহলে তাদের অমত নেই, ধরে নিয়ে এগোনো যাবে। এই অবস্থায় স্থায়ীকরণের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাদের সহকর্মীদের মধ্যে যারা ক্যালকাটা হাইকোর্টের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে নোটে লিখেছেন। এবং তারপরে কি করেছেন, a committee of the 2 judges of the Supreme Court constituted by the Chief Justice of India in terms of the resolution dated 26th October 2017 of the Supreme Court Collegium, তারা কি করলেন, has assessed the judgments of the above additional judges
অর্থাৎ চিফ জাস্টিস তিনি করলেন কি, সুপ্রিম কোর্ট কলেজিয়ামে গৃহীত 26শে অক্টোবর 2017 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী এই আদালতের 2 বিচারপতিকে দিয়ে একটি কমিটি গঠন করে দেন এবং সেই কমিটি হাইকোর্টের মানে কলকাতা হাইকোর্টের ওই 9 জন বিচারপতি কি সব রায় দিয়েছেন, কেমন বিচার করেছেন সেই পরীক্ষা তারা করেছেন। এবং পরীক্ষা করবার পরে সেখানে তারপরে কি হয়েছে না, হ্যাভিং কনসিডার্ড all aspects of the matter and on an overall consideration of the above proposal, the collegium is of the considered view that those 9 judges তাদের নামগুলো দিয়েছেন তার deserve to be appointed as additional judges for a fresh term of 1 year, মানে তারা ফেল করেছেন এবং আরো 1 বছর ক্লাসে থাকবেন। অর্থাৎ সব দিক বিচার বিবেচনা করে এই 9 মে এই 9 বিচারপতিকে আরো 1 বছরের জন্য নতুন করে প্রবেশন পিরিয়ডে রাখার সিদ্ধান্ত হলো। তবে কবে থেকে এই প্রবেশন সেটা লেখা আছে চিঠির শেষে, সেটা হচ্ছে 31শে আগস্ট 2024 তাদের বর্তমান কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরেই তারা আগামী 1 বছর জন্য নিযুক্ত হবেন। এবং সবশেষে সই করেছেন কলেজিয়ামের 3 সদস্য, কে না, ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সঞ্জীব খান্না জাস্টিস, বি.আর. গাওয়াই জাস্টিস। চিঠির তারিখ 24শে জুলাই, অর্থাৎ যেদিনই এরা চিঠি পাঠিয়েছেন সেই একই দিনে কিন্তু ওরাও ফেরত পাঠিয়ে দিয়েছেন। 29শে এপ্রিল হাইকোর্ট কলেজিয়াম সর্বসম্মতক্রমে 9 জন বিচারপতির এই যে সিদ্ধান্ত দিয়েছিলেন তার এই হয়ে গেল তার বিচার এইখানটায়। আমাদের এই যে গল্প, এই হচ্ছে গল্প, এবং এই গল্পের পেছনে বুঝতে কি অসুবিধা হয় যে কার খেলা, কোত্থেকে খেলা, কি জন্য এই খেলাটা শুরু হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।